নতুন ভিউয়াররা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ ভিডিও তো ভালো হতেই চলেছে। এই ভিডিওটা অবশ্যই ভালো হতে চলেছে এবং এটা তোমাদের প্রচুর কাজে লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা চ্যানেলের নোটিফিকেশন বারবার পেয়ে যাবে। আর চ্যানেলটা যদি এখনই সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা ভিডিও দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবে। এতে লস তোমাদেরই হবে। আর আমি চাই তোমরা যেন কোনোভাবেই লস না হয়, তোমরা যেন ভালো করে শেখো, আর আমি তোমাদের শেখাতেই চাই। লেট আস বিগিন আওয়ার ক্লাস টুডে। ওকে, চলো। তো বন্ধুরা, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, মানে তারের মধ্য দিয়ে, পরিবাহী মানে তার, তামার তার, রূপোর তার, লোহার তার, তোমরা তামার তারই দেখেছো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ যাচ্ছে, মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন পরিবাহীটার ভেতরে কি হয় জানো? কি আর হয় তোমরা জানো নিশ্চয়ই। পরিবাহীটার কারেন্টটা ফ্লো করায় কি? ইলেকট্রন করায়, তাই তো? তো পরিবাহীটার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো তার মানে যাতায়াত করে। যখন যাতায়াত করে তখন কি হয় সেটা দেখো। আমরা একটা পরিবাহী এঁকে ফেলি। তো এখানে বন্ধুরা দেখো, একটা পরিবাহী তারকে দেখানো হয়েছে এবং পরিবাহী তারের মধ্যে যে তারের পরমাণুগুলো আছে সেগুলো আমি একটু এঁকেছি। এত ফাঁকা ফাঁকা থাকে না, খুব কাছাকাছি ঘেসে ঘেসে থাকে ওরা। আমি একটু বোঝানোর জন্য একটু গ্যাপ গ্যাপে এঁকেছি, বড় বড় করে এঁকেছি, ঠিক আছে? আর এইখানে যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ একটা জিনিস, এটা হচ্ছে ইলেকট্রনটা। মানে যে প্রবাহিত হলে তবে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরে না হয়। তো তড়িৎ প্রবাহ যদি এখন উল্টো দিকে হয়, মনে করো, উল্টো দিক বলতে আমি বোঝাচ্ছি, মনে করো এইদিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তার মানে ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে হচ্ছে? এইদিকে। বেশ, তাহলে আমি একটা ইলেকট্রন দিয়ে বোঝাচ্ছি যে ঘটনাটা ওর ক্ষেত্রে কি হয়। এখানে তো প্রচুর ইলেকট্রন থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন থাকে ওইটুকু পরিবাহীর মধ্যে। ওই একটা ইলেকট্রনের সাথে কি হয়, যখনই একটা বিভব বিভব প্রভেদ দেওয়া হয়, মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হলো ঠাট করে, তখন ইলেকট্রন তারা খেলো, ঠাস করে তারা খেলো, পাচ্ছি না বলে ধাক্কা খেলো ইলেকট্রন। পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রনকে দ্রুম করে ধাক্কা মেরে দিল। চলো এদিকে চলো। ব্যাস, মানে এদিকটা পজিটিভ আছে, এদিকটা নেগেটিভ দিয়ে দিয়েছি, পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছি, ব্যাটারি দিয়ে দিয়েছি। ফলে কি হবে? ইলেকট্রন এইভাবে যেতে থাকে। কিরকম হয় দেখো, প্রথমেই ও যেতে গিয়ে এইখানে ধাক্কা খেলো, তারপরেই দেখো ধাক্কা খেলো এই জায়গাটায়, তারপর দেখো ধাক্কা খাচ্ছে কোথায়? এখানটায়। তারপরে ধাক্কা খাচ্ছে দেখো এইখানটায়। তারপরে ইলেকট্রনটা ধাক্কা খাচ্ছে কোথায়? এখানটায়। তারপর দেখো এখানটায়। মানে এতগুলো ধাক্কা খাচ্ছে, তার মানে একটা ইলেকট্রন এতগুলো এইভাবে ধাক্কা খেতে খেতে যায়। তাহলে এইভাবে যখন ওর আলটিমেটলি বেরিয়ে এলো এখানটায়, তার আগে অতগুলো ধাক্কা খেয়েছে, প্রচুর ধাক্কা খেয়েছে। তো এখানে তো একটা ইলেকট্রন নেই, প্রচুর প্রচুর ইলেকট্রন আছে, তারা সবাই মিলে ধাক্কা খাচ্ছে, ধাক্কা ধাক্কি করতে করতে যাচ্ছে। যত ধাক্কা হবে তাতে কি হবে? ধাক্কার ফলে এটা গরম হয়ে উঠবে, তাই না? তুমি একটু হাতটা ঘষো না, দেখো হাতটা গরম হয়ে যাচ্ছে। তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর মাথা ঠাকাস করে ঠুকে দাও, দেখো মাথাটা গরম হয়ে যাবে। কেন হয়? কিছুই না, যখনই হাতের সাথে ঘষছো, হাতে যে ঘর্ষণ বলটা রয়েছে না, এই ঘর্ষণ বলটা কাজ করছে, আর কাজ করলেই তাপ উৎপন্ন হয়। কাজের আরেকটা রূপ হচ্ছে তাপ। মানে ওটাও তো কাজও, যেমন একটা শক্তি খরচ করে তুমি কাজটা করছো। তো তাহলে শক্তিটা গেল কোথায়? শক্তিটা এই যে সাই 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 করে আওয়াজ হচ্ছে, এই খাস খাস করে আওয়াজ, এই আওয়াজে পরিণত হচ্ছে আর তাপ উৎপন্ন করছে, রাইট? তো এখানেও এত ধাক্কির ফলে শক্তি খরচ হচ্ছে, সেই শক্তি খরচটা কি হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? ও তো একটা এ শক্তি ছিল যাওয়ার আগে, ধাক্কা খেলো, শক্তি একটু হারিয়ে ফেলো, আবার ধাক্কা খেলো, আবার শক্তি হারিয়ে ফেলো। এই যে শক্তি যে হারিয়ে যাচ্ছে, এটা কোথায় যাবে? শক্তি তো নষ্ট হয় না, ওটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ফলে একটা ইলেকট্রনের জন্য ধাক্কি হয়, তখন লক্ষটা ইলেকট্রন থাকে, যদি 1,00,000 ইলেকট্রন থাকে, তাহলে তারা প্রচুর পরিমাণে ধাক্কি খাবে, প্রচুর ধাক্কি দুমদাম 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 দুম ধাক্কি হচ্ছে। হতে হতে কি হবে? এটা গরম হয়ে উঠবে। মানে পরিবাহীটা আস্তে 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 কি হবে? আস্তে 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 কি হবে? গরম হবে, তাই তো? এবার একটু দেখো, যদি এই প্রবাহের মানটা বেশি হয়, মানে ধরো অনেকগুলো ইলেকট্রন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, প্রচুর ইলেকট্রন, কাদা কাদা ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, তাতে যা তাপ উৎপন্ন হবে তার থেকে ডাবল ইলেকট্রন যদি ওই একই সময়ের মধ্যে যায়, তাহলে নিশ্চয়ই আরো বেশি তাপ উৎপন্ন হবে, তাই তো? তার মানে উৎপন্ন তাপটা কিসের উপর ডিপেন্ড করছে? প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করছে। উৎপন্ন তাপ যেটা, সেটা প্রবাহ মাত্রার উপর। জুলের প্রথম সূত্র এটা। কত? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উৎপন্ন তাপ, যাকে আমি এইচ বলছি, সেই তাপটা হয়ে যাচ্ছে প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। যদি আমি ধরে নিই যে সময় এবং রোধ এই দুটো স্থির, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা নির্দিষ্ট পরিবাহী নিয়েছি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রবাহটা আমি পাঠাচ্ছি,
সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য তোর প্রভাব পাঠাচ্ছি, আর রোধটা আমি পাল্টাচ্ছি, মানে ধাতুটা অন্য ধাতু করে দিচ্ছে না, এই ধাতুটাই রেখে দিচ্ছে, এইটুকু যেমন প্রস্থচ্ছেদ যেমন লম্বা ওটাই রাখছি, মানে রোধটা সেম রাখছি আর সময়টাকে একই রাখছি, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যত প্রভাব মাত্রা আমি বাড়াচ্ছি তত উৎপন্ন তাপটা বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে পাচ্ছি, স্কোয়ারের রেসপেক্টে বাড়ছে, মানে প্রভাব মাত্রা দ্বিগুণ করলে তাপটা বেড়ে যাচ্ছে 4 গুণ, প্রভাব মাত্রা 3 গুণ করলে তাপটা বাড়ছে 9 গুণ, বোঝা যাচ্ছে? বেশ, এবার 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্র বলছে যে প্রভাব মাত্রাটা আমি একই রাখলাম, প্রভাব মাত্রাটাকে সেম রেখে আমি কি করছি, রোধটা বাড়িয়ে দিচ্ছি। রোধ বাড়ালে কি হবে? রোধ বাড়ালে ইলেকট্রনগুলো যেতে বাধা পাবে খুব, যত বেশি আমি রোধ বাড়াবো তত ইলেকট্রনগুলো যেতে বাধা পাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আরো বেশি বাধা পাবে, ফলে বাধা যত বেশি হবে ধাক্কা ধাক্কিটাও কিন্তু বেশি হবে, তাই তো? অর্থাৎ রোধ বাড়ালে ধাক্কা ধাক্কি বেশি হবে, শক্তির খরচ বেশি হবে এবং সেইখান থেকে উৎপন্ন তাপও বেশি হবে। অর্থাৎ আমি লিখতে পারি যে উৎপন্ন তাপ এটা কিন্তু প্রপোর্শনাল টু রোধ, যদি আমি তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময়কে স্থির রাখি, ঠিক আছে, হলো? আচ্ছা, এরপরেও একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো রোধ, মানে এই তারটা যা রোধ, এই রোধটাকে ঠিক একই রাখলাম, আবার প্রবাহ মাত্রা সেটাকে আমি একই রাখলাম, রেখে আমি একবার তারটার মধ্যে দিয়ে 2 মিনিট ধরে তড়িৎ প্রবাহ করালাম, তারপরে আরেক ওই একই রকম আরেকটা তার, রোধ একই, তড়িৎ প্রবাহ একই, সব সেম, কিন্তু ওই তারটার মধ্যে দিয়ে আমি পাঠালাম হচ্ছে 2 মিনিটের বদলে 4 মিনিট ধরে প্রবাহ মাত্রা পাঠালাম, তাহলে কোনটা বেশি গরম হবে? সেকেন্ডেরটা অবশ্যই গরম হবে বেশি, অনেকক্ষণ ধরে প্রবাহ মাত্রা যারা চলেছে, বা একটা তারের মধ্যে দিয়ে যত সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা যায় দেবে তারটা আস্তে 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 গরম হতে থাকে। একটা ফ্যান তুমি চালিয়ে ভুলে গেছো, ধরো অফ করতে ভুলে গেছো, তাহলে কি হবে? একদিন পরে একদিন পরে এসো না, 2 দিন আসতো না, একদিন পরে এসে দেখবে তারটা ফ্যানটা জ্বলে গেছে, কারণ কি ফ্যানের কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহ হতে 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 এত সময় ধরে, যত সময় গেছে তত তাপ, উৎপন্ন তাপটা বেড়েছে, ফলে একসময় তাপ বাড়তে বাড়তে ফ্যানটা জ্বলে গেছে, কয়েলটা জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম করো না যেন কখনো, বাড়িতে ফ্যান চালিয়ে দিয়ে তো বেড়াতে চলে যেও না যেন, বা ফ্যান চালিয়ে, একটা বন্ধু করেছিল আমার, ওকে বলা হয়েছিল যে তুই আমাদের বাড়িতে থাক, আমরা কদিন বেড়াতে যাচ্ছি, তুই থেকে যা এখানে, রাত্রেবেলা এসে থেকে যাবি। ও বাবু রাত্রেবেলা থাকতে এসছে, গরমকাল, ফ্যান চালিয়েছে, ফ্যান চালিয়ে বাড়ি আসার সময় ফ্যানটা অফ করতে ভুলেই গেছে ফ্যান অফ করতে। তারপরের দিন যখন শুতে এসছে, দরজা খুলে দেখে ফ্যান আর ঘুরছে না, ক্যামেরাটা ঝলতে ঝলতে গেছে, ফ্যানটা অদ্ভুত দেখতে হয়ে গেছে, ফ্যানের কয়েলটা পুড়ে গেছে। তো এরকম তোমরা করো না। অর্থাৎ উৎপন্ন তাপ সমানুপাতিক হচ্ছে সময়, যদি রোধ এবং প্রবাহ মাত্রা স্থির থাকে। বোঝা গেল? এই 3টে সূত্র, এই 3টে সূত্রকে কি বলা হয়? এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। ওকে, এইটা বলা হয়। এখন পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট সূত্রগুলো কমই লিখতে দিচ্ছে আজকাল। পরীক্ষা যারা নিচ্ছে, যারা কোশ্চেন করছে, তারা প্রচুর চালাক হয়ে গেছে, সূত্রগুলোকে ডাইরেক্টলি কমই লিখতে দেয়, সূত্রের অ্যাপ্লিকেশন গুলোকে খুব বেশি করে এখন মাধ্যমিকে দেওয়া হয়। একটা সময় ছিল আমাদের সময়, পরীক্ষা দিতে যেতাম, সূত্র লিখতে দিত, জুলের সূত্রটি লেখো, আমার লিখে দিত। কিন্তু এরকম আর দিন নেই। তোমাদের সময় কোশ্চেনে, মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো, যেটাই বলো, কোশ্চেনে একটু ডাইরেক্ট সূত্র কোথাও লিখতে দেয় না, মাধ্যমিকেও আজকাল দিচ্ছে না। তবুও যদি সূত্রটা লিখতে দেয়, তোমরা বইতে স্টেটমেন্ট পেয়ে যাবে, এটা বুঝে নেওয়াটা জরুরি। কেন হলো আশা করি বুঝতে পারলে। স্টেটমেন্টগুলো যদি মনে হয় আমি বলছি, তোমরা লিখে নাও। খাতা পেন নিশ্চয়ই নিয়ে লিখতে শুরু করেছো, আর যদি এখনো খাতা পেন না বার করো, ভিডিওটা এক্ষুনি পজ করো, খাতা পেন নিয়ে বসো। ওকে, ভিডিও পজ করে খাতা পেন নিয়ে বসো। বেশ, আমি বলছি প্রথম সূত্র কি লিখবে। লেখো, একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ পরিবাহীটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যদি পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহীটির রোধ স্থির থাকে। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র তোমরা লেখো, যদি লিখতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে করে লিখে নাও, বাট 2 নম্বর সূত্র তোমরা লেখো, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপের উৎপন্ন হয়, তাহলে ওই তাপ রোধের সাথে সমানুপাতিক হবে যদি প্রবাহ মাত্রা এবং সময়
স্থির থাকে। বেশ, 3 নম্বর সূত্র কি হবে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, তাহলে ওই তাপ যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হবে অর্থাৎ সময়, সেই সময়ের সাথে সমানুপাতিক যদি তার রোধ এবং প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। ঠিক আছে, তো লিখে নিয়েছো আশা করি। এবার আমরা দেখি এটা থেকে কি ল বেরোয়। এই তিনটাকে যদি কম্বাইন করি, আমরা ভেদের সূত্র অনুসারে লিখতে পারি যে এইচ ভ্যারিজ অ্যাজ, তিনটে গুণ করে দেবো, আই স্কোয়ার আর ইন্টু টি। ঠিক আছে, এবার এটাকে যদি সমান চিহ্ন বসাতে যাই, এইচ ইকুয়াল টু করতে যাই, তাহলে কনস্ট্যান্ট কে ইন্টু আই স্কোয়ার আর টি। এই কেটা হচ্ছে বন্ধুরা একটা সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখন এই কে এর মানটা কত হয় সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এটা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। তো আমরা কি পেলাম? উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, তার আগে একটা কে আছে, কে ইন্টু আই স্কোয়ার আর ইন্টু টি। কোনটা কি? আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, টি হচ্ছে টাইম। এখন কে এর মান কত? বন্ধুরা, এসআই পদ্ধতিতে যদি তুমি করো তাহলে উৎপন্ন তাপের একক হচ্ছে জুল। সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে ইজ ইকুয়াল টু আসবে 1। যদি তাপটা তোমরা জুলে নির্ণয় করতে চাও, যদি তাপটা জুলে নির্ণয় করতে চাও, তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালু আসবে 1। আর যদি বন্ধুরা তোমরা ক্যালোরিতে নির্ণয় করতে যাও, তাপটাকে যদি ক্যালোরিতে বের করতে যাও, তাহলে বন্ধুরা কে এর মান আসবে 4.1/4.2। যদি তোমরা তাপটা কিসে বার করতে যাও? ক্যালোরিতে। বুঝে আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এই সূত্রটা কোথা থেকে এলো? অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা তো আপনি বললেন কি কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? ম্যাথামেটিক্যাল কি এটা এস্টাবলিশ করা যাবে ম্যাথামেটিক্যালি? উত্তর হচ্ছে ইয়েস, করা যাবে। কি করে করা যাবে? আমরা তো বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই তাপটা যে উৎপন্ন হচ্ছে, তাপটা কি করে উৎপন্ন হচ্ছে? গতিশক্তিটা ক্ষয় হয়ে যাচ্ছে, সেইভাবে তাপ উৎপন্ন হচ্ছে। আর গতিশক্তিটা আসছে কোত্থেকে? ওই ইলেকট্রনটা যে কাজ করছে সেখান থেকে আসছে, তাই তো? তাহলে দেখা যাক ইলেকট্রনটা যে কাজ করছে সেই কাজটা কত। আমরা জানি বন্ধুরা যে ডাব্লিউ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আধান ইন্টু বিভব প্রভেদ, কিউ ইন্টু ভি। ঠিক আছে, বেশ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আই ইন্টু টি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে টাইম। তড়িৎ প্রবাহ গুণ সময় বা টাইম করলে আমরা চার্জ পাবো, তাই কিউ এর জায়গায় আমরা লিখলাম আইটি। আচ্ছা, ভি কি লিখবো? ভি আমরা জানি ওহমের সূত্র থেকে, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আই ইন্টু আই স্কোয়ার আর ইন্টু টি। দেখো ওয়ার্ক ডানটা কিন্তু বেরোলো আই স্কোয়ার আর টি। এই ওয়ার্ক ডানটাই কি? এই কার্যটাই হচ্ছে উৎপন্ন তাপ, তাই তো? দেখ, অসুবিধা কিছু নেই, একদম দিব্যি একদম, মানে ম্যাথামেটিক্যালি আমরা প্রুফও করে দিতে পারলাম, সূত্র দিয়ে একদম প্রুফ করা গেল। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে এটা জিজ্ঞাসা করতে পারে, যে প্রশ্নটা এরকম ভাবে দিতে পারে যে তোমরা ধরে নাও কার্য ইজ ইকুয়াল টু বিভব ইন্টু আধান। এখান থেকে তোমরা দেখাও যে তড়িৎ প্রবাহের সময় কোনো পরিবাহীতে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তার রোধ যদি আর হয় এবং টি সময়ের জন্য যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর টি। এটা তোমাকে প্রুভ করতে দিতে পারে, সেক্ষেত্রে তোমরা এইভাবে প্রুভ করে দেবে। ঠিক আছে, একদম ইজি। এবার এসো আমরা এটাকে অ্যাপ্লাই কি করে করবো জেনে নেওয়া যাক। অ্যাপ্লাই করবো কিছুই না, সহজে একটা অঙ্ক দেবো। প্রশ্নটা হচ্ছে, কোশ্চেনটা লেখো তোমরা স্টুডেন্টস। দেখো একটা প্রশ্ন দেওয়া আছে বোর্ডে, বলছে পরিবাহীর রোধ 8.4 ওহম, এটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 8.4 ওহম, এর মধ্যে দিয়ে 2 সেকেন্ড ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ হয়েছে, উৎপন্ন তাপ কত? তো আমরা জানি উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কত হয়েছে? 3 অ্যাম্পিয়ার, তো 3 স্কোয়ার। রোধ কত?
রোধ হচ্ছে 8.4, ঠিক আছে। আর সময় কত? সময় হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ড। এবারে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো, দেখো 151.2, 151.2 জুল অ্যান্সার আসছে। ওকে, তো আমরা বের করে দিলাম যে কত জুল তাপ উৎপন্ন হবে। এবার যদি কেউ প্রশ্ন করতে যে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, তার ক্ষেত্রে আমি অঙ্কটা করতাম কি করে? তার ক্ষেত্রে আমার ফর্মুলাটা আসতো H = I² RT বাই 4.2, তাই তো এই ফর্মুলা। কারণ ফর্মুলাটা অ্যাকচুয়ালি যে আসল ফর্মুলা সেটা হচ্ছে H = K × I² RT। আমি বলেছিলাম যদি ক্যালোরিতে বার করতে চাও তাহলে K এর মান 1/4.2, আর যদি জুলে বার করতে যাও তাহলে K এর মান 1। ওকে, K1 বসিয়েছি এখানে। যথারীতি আমার এখানে ডেটাগুলো যদি বসিয়ে দিই তাহলে 3² 4 কত আছে 8.4 × 2 সেকেন্ড, 2 সেকেন্ড এবার বাই 4.1। তো 4.1 × 8.4 2 আসছে, তাহলে 9 × 4 36 ক্যালোরি। এখানে আমরা উত্তরটা ক্যালোরিতে বের করে দিয়েছি। বোঝা গেল কত তাপ উৎপন্ন হবে? জুল এবং ক্যালোরিতে আমরা ক্যালকুলেট করলাম। আশা করি তোমরা একদম বুঝতে পারলে যে কি করে আমাকে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ছাত্ররা আমরা এই যে ফর্মুলাটা পেলাম না, H = I² RT, এই ফর্মুলাটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি। কিরকম? I × R লিখলাম, এটাকে দিয়ে এরকম স্কোয়ার করে দিলাম। দেখো আর এর স্কোয়ারটা এক্সট্রা দিয়েছি আমি, তাহলে একটা আর কে ডিভাইড করে দিলাম ইন্টু টি, এইভাবে লিখতে পারি। ওহমের সূত্র বলছে I × R = বিভব প্রভেদ, তাহলে ভি লিখলাম V²/R × T পেলাম। তারপরে আরেকটা সূত্র আছে V²/R × T। এবার তোমরা জিজ্ঞেস স্যার ওই সূত্রটা কখন ব্যবহার করব আর এইটাই বা কখন ব্যবহার করব? মনে রাখবে বন্ধুরা, যখন তোমরা সূত্র দুটো আগে লিখে নিচ্ছি, আমি দুটো সূত্র আমি এই আকারে লিখছি, লেখা হয়ে গেছে এটা আশা করি। বেশ, তাহলে তাপের ফর্মুলাটা আমি লিখছি H = একবার লিখবে এটা, H = লিখবে I² R × T। আরেকবার আমি বললাম H = V²/R × T, তাই তো। এটা কখন বন্ধুরা? এটা হচ্ছে যখন প্রবাহ মাত্রার কোনো বিভাজন হবে না, কোনো সার্কিটে যখন প্রবাহ মাত্রা যাবে তখন যখন বিভাজন হবে না, অর্থাৎ এটা যখন বিভাজন হচ্ছে না, তার মানে কোন সমবায়? শ্রেণী সমবায়, ঠিক আছে। আর এটা কি? এখানে দেখো প্রবাহ মাত্রা টার্মটা রাখিনি, কারণ যদি বিভাজিত হয়ে যায় বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন রকম কারেন্ট চলে যাবে, তখন কোন কারেন্টটাকে আমি বসাবো? এই ফর্মুলা লিখলে কারেন্ট কোনটাকে বসাবো? অনেকগুলো কারেন্ট চলে আসছে, প্রত্যেকটা কারেন্ট বসেই আমাকে যোগ করতে হবে। সেই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা বলছি যে দুই প্রান্তের বিভব প্রভেদের স্কোয়ারটা করে দাও। অর্থাৎ এটা কোথায় ব্যবহার করবে? যেখানে প্রবাহমাত্রা বিভাজিত হয়ে যাবে, ঠিক আছে। বিভাজিত হয়ে গেলে পরে আমি কারেন্টকে ধরতে পারবো না, তখন ভোল্টেজকে ধরতে হবে। দুটো পয়েন্টের ভোল্টেজ তো সেম থাকবে, কারণ বুঝি বিভাজিত হয়ে গেল। এই দুটো পয়েন্ট ভোল্টেজ তো সেম, এই দুটো পয়েন্ট এ বিন্দু আর বি বিন্দুর ভোল্টেজ সবসময় VA - VB হবে। বিভব এর বিভব VA, বি এর বিভব VB, তাহলে ভোল্টেজের ডিফারেন্স VA - VB হবে, সব সময় হবে। এবার যদি ব্রাঞ্চে তো বিভিন্ন কারেন্ট, এই রোধ যদি বেশি হয় তাহলে কম কারেন্ট যাবে, এই রোধ যদি আর একটু কম হয় তাহলে বেশি কারেন্ট যাবে। হ্যাঁ, তো ডিফারেন্ট কারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চে চলে যাবে। ফলে কোন কারেন্টটাকে তুমি ধরবে? যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় তাহলে কোন আইটা নেবে? মুশকিল হয়ে যায়, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখা যায় VA - VB = ভি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে V²/R × T। অর্থাৎ এই সূত্র কখন অ্যাপ্লাই করবো? যখন সমান্তরাল সমবায়। ঠিক আছে, মনে রাখবে এটা। এখান থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন না, হিট। ওকে, বেশ। এবার বন্ধুরা আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা। হ্যারিং দিয়ে দাও তড়িৎ ক্ষমতা। এইবার তোমরা দেখবে যে তোমরা যে বাড়িতে লাইট চালাও, ফ্যান চালাও, এসি চালাও, হিটার চালাও, এই যে চালাও, এইগুলো চালালে পরে তোমাদের দেখবে ইউনিটে বিল ওঠে, ওঠে তো। মাসের শেষে একটা বিল চলে আসে ইলেকট্রিক অফিস থেকে, যে বাবা তোমাদের 1000 টাকা বিল এসছে প্রতি মাসে, বা 3 মাস পর অনেকের আসে 4000 টাকা, 3000 টাকা আসে বিল, তাই তো। এই বিলটা কি করে আসে? কে হিসেব কি?
এই তড়িৎ ক্ষমতার উপর বেস করে বিলটা আসে, যে কত ক্ষমতা তুমি কনজাম করছো সেই ক্ষমতাটাকে আগে বুঝতে হবে। এবং বিলটা আসে হচ্ছে তুমি ক্ষমতার পার সেকেন্ডে যে ক্ষমতা ব্যবহার করছো তুমি হিসেব করবে যে টোটাল কত শক্তিটা তুমি কনজিউম করলে, কত এনার্জি কনজিউম করলে। সেই এনার্জি কনজামশনের একটা সূত্র আছে, একটা নিয়ম আছে। এনার্জি কনজামশন ওরা কি করে ক্যালকুলেট করে, সেই ক্যালকুলেশনের নিয়মটা তুমি বুঝবে। মানে এবার থেকে এটা শেখা, এই ক্লাসটার এই টপিকটা পড়ার পর থেকে তোমরা বাড়িতে তোমাদের কত বিল আসবে এক মাসে সেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। বা তোমাদের যে কালার টিভিটা রয়েছে সেটা কত ইউনিট বিল দিচ্ছে, কত ইউনিট বিল হয়ে যাচ্ছে, বা একটা এসি রয়েছে সেটাকে যদি ঘন্টার পর ঘন্টা চালাও তাহলে কত টাকা বিল আসতে পারে, এইগুলোর সম্পর্কে সম্যক ধারণা হয়ে যাবে এই টপিকটা ভালো করে করলে পারি। তো তড়িৎ ক্ষমতা ব্যাপারটা বুঝে নি। দেখো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানেই হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কার্য বাই সময়। ক্লাস 9 খেয়াল করছে। কার্য মানে এখানে উৎপন্ন তাপ আমি বলেছি সেটা কত বের করেছো তোমরা, I² R ইন্টু টি বাই টি। এটাও হতে পারে। আবার ক্ষমতা P সমান তুমি এটাও করতে পারো V² বাই R ইন্টু টি। এটাকে আমরা ভাগ করে দিলাম টি দিয়ে, কারণ দুটোই তো, এটাও তো V² বাই R ইন্টু টি, এটাও তো তুমি কার্য বার করলে একটু আগে, তাই না? কার্য মানে এটাও হবে, কার্য মানে এটাও হবে, দুটোই তো দেখলে। যে তাপটা সেটা তো এটার একই জিনিস তো না, একটু আগে তো দেখলে। তাহলে এক্ষেত্রে পাওয়ার কি পাচ্ছি V² বাই R, আর এখানে আমরা পাওয়ার সূত্র পেয়ে যাচ্ছি I² R, টাইমটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে পাওয়ারের ফর্মুলা। মানে ক্ষমতা, কত ক্ষমতা হচ্ছে কনজিউম করছে সেটাকে আমরা টোটাল উৎপন্ন তাপকে যদি সময় দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা। ঠিক আছে, দেখো এবার এখানে একটা জিনিস দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি IR ইন্টু I লিখতে পারি। ক্যান উই রাইট? ইয়েস, IR ইজ ইকুয়াল টু আমরা জানি V, ওহমস বলে গেছে, ওহমস ল, IR ইজ ইকুয়াল টু V, V মানে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ক্ষমতা সমান V ইন্টু I ও লিখতে পারি। ওকে, মানে কত ভোল্ট রয়েছে একটা জিনিস, মানে একটা ব্যাটারি বাল্ব ধরো, সেই বাল্বটা 220 ভোল্ট। 220 ভোল্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে 220 ইন্টু 1 তাহলে হয়ে যাচ্ছে 220 ইন্টু 1 ওয়াট। বোঝা গেল? যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে 220 ওয়াট হয়ে যাচ্ছে ওর ক্ষমতা। বোঝা যাচ্ছে? সে যতক্ষণ ধরেই যাক, প্রতি সেকেন্ডে কত ক্ষমতা ব্যয় করছে সে, প্রতি সেকেন্ডেও ক্ষমতা ব্যয় করছে V ইন্টু I, অর্থাৎ 220 ইন্টু 1 দ্যাটস ইজ 220 V ইন্টু 1 অ্যাম্পিয়ার। ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে ক্ষমতা। এই ক্ষমতার একক কি? চিরকাল ধরে ক্ষমতার একক হচ্ছে জুল বাই সেকেন্ড। জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ড, কার্য বাই সময়। কাজ মানে তো জুল, আর সময় মানে সেকেন্ড। জুল বাই সেকেন্ড, তাহলে ইউনিট কত আসছে? ক্ষমতার একক হচ্ছে জুল, কার্য বাই সময়, জুল বাই সেকেন্ড বা জুল পার সেকেন্ড, সেটা হচ্ছে ওয়াট। WATT, এটাকে সংক্ষেপে W লেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াট জিনিসটা কি, আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে যদি ধরো একটা বাল্বের গায়ে যখন লেখা থাকে, একটা বাল্বের গায়ে লেখা থাকে না যে একটা বাল্ব থাকে, হ্যাঁ, এই হচ্ছে তোমাদের একটা বাল্ব। ঠিক আছে, এই ফিলামেন্ট এখানে থাকে, তাই তো? এই বাল্বের গায়ে মাঝে মাঝে লেখা থাকবে, এরকম লেখা থাকে, দেখবে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে কথাটা। এই কথাটা লেখা থাকার মানে কি? এই কথাটা লেখা থাকার মানে হচ্ছে এই বাল্বটা প্রতি সেকেন্ডে 100 জুল করে ক্ষমতা ব্যয় করে, 100 জুল করে শক্তি ব্যয় করে। মানে ওর ক্ষমতা 100 ওয়াট, মানে প্রতি সেকেন্ডে 100 জুল করে ও কাজ করে বাল্বটা। ঠিক আছে, কি কখন কাজ করে? যখন বাল্বটাকে তুমি 220 ভোল্ট সাপ্লাই আটকে দেবে, অর্থাৎ যখন তুমি বাল্বটাকে কোথায় আটকে দিচ্ছ, 220 ভোল্ট সাপ্লাই বাল্বটাকে যোগ করে দিলে, যদি যোগ করো তাহলে বলা হচ্ছে এই বাল্বটা 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে আর কি, প্রতি সেকেন্ডে 100 জুল করে কাজ করতে পারবে। 220 ভোল্টে যোগ করলে বাল্বটা প্রতি সেকেন্ডে 100 জুল করে কাজ করবে, অর্থাৎ বাল্বটা 100 ওয়াট ক্ষমতাও ব্যয় করবে। বোঝাতে পারছি? 220 ভোল্টের একটা লাইনে যদি বাল্বটাকে যোগ করি তাহলে ও, এই যে 220 ভোল্ট যোগ করেছি, তাহলে ও প্রতি সেকেন্ডে 100 জুল করে কাজ করে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে।
বুঝতে পারলাম? তাহলে বাল্বটাকে যদি 220 ভোল্টের থেকে কম বিভবে যোগ করি তাহলে কি হবে? তাহলে সর্বোচ্চ উষ্ণতায় ও জ্বলবে না, জ্বলতেও পারে। বুঝতে পারলাম? বেশ, আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এইবার আমি আসছি যে বাড়িতে ওই যে আমরা তড়িৎ ইউজ করি বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি চালিয়ে, সেই সব যন্ত্রপাতি চালার পরে আমাদের কত করে শক্তি খরচ হয়, চলো দেখে নিই। তো বন্ধুরা একটু দেখে নিই 200 ওয়াট এটা মানে 200 ওয়াট মানে একটা বাল্বের ক্ষমতা 200 ওয়াট, এটার মানে কি এগুলো একটু আগে দেখ বুঝে নি। 200 ওয়াট মানে হচ্ছে ওই বাল্বটা 1 সেকেন্ডে 200 জুল কাজ করবে। ওয়াট মানেই তো তাই, 200 ওয়াট মানেই তো তাই, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত কাজ করে? 200 জুল কাজ করবে। এখন এই বাল্বটা, একটা বাল্ব আঁকছি ধরো করো, এই বাল্বটার কথা আমি বলছি, পাশে একটা আঁকা থাকলে কেমন ভালো মনে হয় তাই না, যে স্যার এই বাল্বটার কথা বলছে। ফিলামেন্ট, এই বাল্বটা 1 সেকেন্ডে, তাহলে যদি বাল্বটা 2 সেকেন্ড ধরে জ্বলে তাহলে কত কাজ করবে বন্ধুরা? 400 জুল কাজ করবে। এমনি করে করে যদি বাল্বটা ধরো 3600 সেকেন্ড ধরে জ্বলে তাহলে কত কাজ করবে? 200 গুণ 1 2 3 কিছুই নয় 3600, কত হচ্ছে? 36 দুগুণে 72, দুটো 3টে 4টে শূন্য, ঠিক আছে? এত জুল কাজ করবে, তাই তো? 1 ঘন্টা ধরে যদি 200 ওয়াটের বাল্ব চলে তাহলে এত জুল কাজ করবে। তার মানে এত জুল কত হচ্ছে? 7,20,000। 7,20,000 জুল সমান কি? এটা মানে আমি লিখতে পারি নাকি যে 200 ওয়াটের বাল্ব 1 ঘন্টা কাজ করেছে, এইচ মানে আওয়ার, 200 ওয়াট ইন্টু আওয়ার, রাইট? তাহলে দেখো আমরা একটা নতুন শক্তির একক পেলাম, শক্তির একটা নতুন একক পেলাম। সেটা কি? শক্তির একটা একক কি পেলাম না? ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার হয়ে গেল শক্তির একটা নতুন একক, ঠিক আছে? তাহলে মানে কেউ যদি জিজ্ঞেস করে যে দাদা 1 ওয়াট আওয়ার মানে কি, কত জুল? 1 ওয়াট আওয়ার মানে কি? 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল, 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে? আর আওয়ার মানেই হচ্ছে 3600 সেকেন্ড। তো 3600 ইন্টু 1 কত হবে? 3600ই হবে, 3600 জুল। তাহলে 1 ওয়াট আওয়ার মানেই হচ্ছে 3600 জুল। তার মানে ওয়াট আওয়ার এই কথাটা হচ্ছে এক শক্তির একক, এই ব্যাপারটাকে বুঝতে হবে। তারপর আমি মানে গৃহস্থের বাড়িতে, মানে আমাদের বাড়িতে আর কি, তোমাদের বাড়িতে যে বাল্ব জ্বলে, বিভিন্ন লাইট জ্বলে, পাখা করে, টিভি চলে, সেইগুলো কত করে তড়িৎ খায় সেটা আমি বার করছি। তার আগে এই ব্যাপারটা বুঝে নিতে হবে যে ওয়াট আওয়ার জিনিসটা কি, বোঝা যেতে পারলাম? তার মানে তোমার পরীক্ষায় প্রশ্ন যদি করে যে ওয়াট আওয়ার কিসের একক, কি বলতে হবে বন্ধুরা বলো? ভিডিও পজ করো, পরে বলো ওয়াট আওয়ার কিসের একক। ইয়েস, ঠিক বলেছো, শক্তির একক। ওয়াট আওয়ার শক্তির একক। দেখো ওয়াট আওয়ার কত বেরিয়েছে? জুল, আর জুল মানে সেটা শক্তির একক, ঠিক আছে? তাহলে জেনে গেলে যে শক্তির একটা নতুন একক হচ্ছে ওয়াট আওয়ার, এটা দিয়ে আমরা শক্তিকে বোঝাতে পারি। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে 200 ওয়াট আওয়ার মানে কত কিলোওয়াট আওয়ার? খুব সহজ, ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে গেলে কি করতে হবে? কিছুই না, যেটা আছে তাকে 1000 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে। কত হচ্ছে? 0.2। 200কে 1000 দিয়ে ভাগ করলে 0.2 আসছে। তাহলে এখানে এই জায়গাটা কি বসবে? এই জায়গাটা বসে যাবে সুন্দরভাবে 0.2 কিলোওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এটাও তোমরা একটু জেনে রাখো। ধরো তোমাদের একটা বাড়িতে মেশিন চলছে, সেটা 1000 ওয়াট আওয়ারের মেশিন, তাহলে ওটা কত কিলোওয়াট আওয়ারের মেশিন? 1000 ওয়াট আওয়ারের মেশিন, তাহলে কত কিলোওয়াটের মেশিন? 1000 দিয়ে ভাগ করো, কত হয়? 1 আসে, তাহলে সেটা 1 কিলোওয়াট আওয়ারের মেশিন, ঠিক আছে? তো 1 কিলোওয়াট আওয়ারটাও কিন্তু একটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা শক্তির একক, তাই না? ওয়াট আওয়ার যদি শক্তির একক হয় তাহলে কিলোওয়াট আওয়ারও শক্তির একক হবে। গ্রাম যদি ভরের একক হয় তাহলে কিলোগ্রামও তো ভরের একক হবে, তাই নয় কি? এটাও প্রশ্ন করা হয় যে কিলোওয়াট আওয়ার এটা কিসের একক? এটা হচ্ছে শক্তির একক। তো এই কিলোওয়াট আওয়ার এই এককটাকেই বলা হয়
বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা শুধু ইউনিট, বিওটিও বলা হয়, বা এটাকে অত কাণ্ড আমরা বলি না, আমরা বলি ইউনিট। কত বিল এসছে আর বলো না, আমাদের 500 ইউনিট বিল এসছে। 500 ইউনিট বিল আসার মানে হচ্ছে 500 বিওটি বিল এসছে, তার মানে হচ্ছে 500 কিলোওয়াট আওয়ার বিল এসছে। তার মানে কিলোওয়াট আওয়ার এই কথাটার মানে হচ্ছে 1 ইউনিট। যদি কারো বাড়িতে 1 ইউনিট বিল আসে, তার মানে জানতে হবে ওর বাড়িতে 1 কিলোওয়াট আওয়ার শক্তি খরচ হয়েছে এবং তার জন্য বিল এসছে। বুঝতে পারছি? বেশ, এবার একটা ছোট্ট ক্যালকুলেশন করে নাও। প্রশ্নটা হচ্ছে, তোমার বাড়িতে 1000 ওয়াটের এসি আছে, সেটা 1000 ওয়াটের এসি কত ঘন্টা চলে? প্রতিদিন 6 ঘন্টা করে চলছে, প্রতিদিন 6 ঘন্টা প্রতিদিন। 1 মাসের কত বিল আসবে? যদি প্রতি ইউনিটের দাম আমি ধরে নিচ্ছি 6 টাকা, 6 টাকা পার ইউনিট, এটা হচ্ছে বিদ্যুতের দাম, তাহলে 1 মাসে কত বিল আসবে? 1 মাসে কত টাকা বিল আসবে? চলো ক্যালকুলেট করে নাও অ্যান্সার। প্রথমত দেখি 1000 ওয়াট মানে 1000 ওয়াটের এসি, তাহলে আমরা বলতে হবে কত কিলোওয়াট আওয়ার। হেয়ার কিলোওয়াট আওয়ার ইজ ইকাল টু, কি করে বার করবো? 1000 ওয়াট, 1000 ওয়াটকে ঘন্টা দিয়ে গুণ করো, কত ঘন্টা চলছে? 6 ঘন্টা চলছে, তাহলে 1000 ওয়াট ইন্টু ঘন্টা 6, 1000 ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াট আওয়ার হয়ে গেল, ওয়াট আওয়ার হয়ে গেল, ওয়াট আওয়ার হয়ে গেল, ওয়াটের সাথে আওয়ার হলো, তাই তো? এবার কিলোওয়াট করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এত কি হলো? কিলোওয়াট আওয়ার হলো, তাই তো? কত কিলোওয়াট আওয়ার আসছে দেখো, 6 কিলোওয়াট আওয়ার পার ডে, 6 ইউনিট পার ডে, আমি বলি 6 ইউনিট পার ডে। প্রশ্ন হচ্ছে 1 মাসে কত বিল আসে, তাহলে 30 দিনে কত বিল আসবে? 1 মাসে 30 দিন ধরছি, বা 30 দিনে কত বিল আসবে? 6 ইন্টু 30, 180 ইউনিট বিল আসবে, তাই তো? হয়ে গেল, ক্লিয়ার? দেখো বুঝতে পারলে ব্যাপারটা? এখন এখানেই তো আমার প্রশ্ন শেষ হচ্ছে না, এত ইউনিট এসছে, প্রতি ইউনিটের দাম হচ্ছে 6 টাকা, তাহলে কত টাকা বিল আসবে? খুব সহজ হিসেব করো, কত টাকা বিল আসবে। প্রশ্নটা লেখা হয়ে গেছে তো নাকি? লিখে নাও, ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে? লেখা হয়ে গেছে আশা করি। তাহলে কত টাকা বিল আসবে? 1 মাসে বিল আসে, এই 180 ইউনিট, 1 মাসে তো 180 ইউনিট পার মান্থ, কত টাকা করে? 6 টাকা করে, 108, এত টাকা বিল আসছে, 1080 টাকা বিল আসবে, ঠিক আছে? তোমরা এইভাবে তোমাদের বাড়িতে যে মেশিন পত্রগুলো আছে, তাদের যদি প্রত্যেকটা ওয়াট জেনে থাকো, তাহলে তোমরা ওইটাতে কত 1 মাসে কত বিল আসছে সেটা জানতে পারবে, যদি তোমরা জেনে থাকো যে প্রতিদিন ওটা কত ঘন্টা করে চলছে। বুঝতে পারলাম? চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। চলো একটা অঙ্ক বলছি, তোমরা একটু লেখো। এটা প্রান্তিকেরই একটা বইয়ের অঙ্ক, অঙ্কটা মনে হচ্ছে তোমাদের করিয়ে দিতে ভালো হয়। আমি বলছি, অঙ্কটা তোমরা লিখে নাও। প্রান্তিকের তোমরা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নতে এটা পেয়ে যাবে। কোশ্চেনটা হচ্ছে 3 দাগের প্রশ্ন। প্রশ্নটা আমি বলছি, তোমরা লিখে নাও। 8টি বাল্ব আছে, 8টি বাল্ব আছে 60 ওয়াট, ঠিক আছে? প্রতিদিন 10 ঘন্টা করে চলছে। 8টা বাল্ব, 60 ওয়াটের বাল্ব, প্রতিদিন 10 ঘন্টা। লেখো 8টি বাল্ব ব্র্যাকেটের 60 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা করে চলে। 5টি বাল্ব, এটাও 60 ওয়াটের, 5টি বাল্ব 60 ওয়াট বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চলে, ঠিক আছে? লেখো 5টি বাল্ব 60 ওয়াটের প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে। 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা করে চলে। 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা করে চলে। একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, একটা বৈদ্যুতিক ইস্ত্রি, ওটা 1.5 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট মানে 1.5 কিলোওয়াট, এটা প্রতিদিন 1 ঘন্টা করে চলে।
নাকি? সরি 1 ঘন্টা না, 15 মিনিট করে চলে। 15 মিনিট, কিন্তু খেয়াল করবি মিনিট করে চলে, ঠিক আছে। এবার বলছে এইভাবে চলে রোজ, প্রতি ইউনিটের দাম 6 টাকা করে, প্রতি ইউনিট 6 টাকা করে দাম। তাহলে বলছে যে 1 মাসে কত বিদ্যুতের বিল আসবে। তো বন্ধুরা এই যে ডেটাটা আছে, এই ডেটা তোমার অঙ্কটা লিখে নিয়েছো, ডেটাটাও লিখে নিতে পারো অঙ্কটা না লিখে। যাই হোক, এবারে তোমাকে করতে হবে কি, তোমাকে টোটাল কত কিলোওয়াট হচ্ছে এটা বার করে নিতে হবে, ঠিক আছে। টোটাল কত কিলোওয়াট ইন্টু আওয়ার হচ্ছে এটা বার করে নিতে হবে। কোনো সহজ ব্যাপার কিচ্ছু না। এই যে প্রথমে বলেছে যেমন 8টা 60 ওয়াট, 60 ওয়াটের 10 ঘন্টা, তাই তো? কত কিলোওয়াট হবে? আচ্ছা ওয়াট আছে যখন, এক কাজ করি, তুমি এক কাজ করো, এটাকে তুমি প্রথমে এই যে কটা ওয়াট ছিল সেই কটা ওয়াটকে আগে দেখে নি। এটা তো কিলোওয়াট আছে, লাস্ট এটাকে যোগ করবো, এগুলোকে কিলোওয়াট বানিয়ে লাস্ট আমি যোগ করবো। তো দেখা যাক, প্রথমে যেটা আমি মুছে দিলাম সেটা ছিল 8টি বাল্ব, তাহলে মোট ওয়াট কত আসছে, মোট ওয়াট আওয়ার WH কত আসছে। প্রথমে ছিল 8টি বাল্ব, 8টা 60 ওয়াটের বাল্ব 10 ঘন্টা করে জ্বলে, এটা প্রথমে ছিল এটা। তারপরে ছিল 5টা 60 ওয়াটের, কি বলেছিলাম, বাল্ব, ওটাও বাল্ব, 5টা 60 ওয়াটের বাল্ব, ওটাকে আবার বলছে 5 ঘন্টা করে জ্বলে, 5 ঘন্টা করে, তাহলে এটাও মুছে লিখে দিলাম। এরপরে 3টে 80 ওয়াটের পাখা 15 ঘন্টা, আচ্ছা তাহলে এই যে 5টা 60 ওয়াটের বাল্ব কত ঘন্টা চলে বলেছিলাম, রোজ 5 ঘন্টা করে, এটাকে 5 লেখো, এই লিখতে হবে না 5, এটা এটা চলে হচ্ছে 10 ঘন্টা করে, আর এটা চলে 5 ঘন্টা করে। ভালো করে, 5টি 60 ওয়াটের বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, ঠিক আছে, 5টা 60 ওয়াটের 5 ঘন্টা করে জ্বলে। প্লাস এর পরেরটা কত ছিল, 3টে 80 ওয়াটের ফ্যান 15 ঘন্টা করে চলে, তাহলে 3টে 80 ওয়াটের ফ্যান 15 ঘন্টা করে চলে। এই হচ্ছে মোট ওয়াট আওয়ার। মোট ওয়াট আওয়ার হচ্ছে কোনটা বাদে, ওই ইস্ত্রিটা বাদে, ঠিক আছে, ইস্ত্রিটা আমি পরে হিসেব করছি। মোট ওয়াট আওয়ার ইস্ত্রি বাদে, ইস্ত্রি বাদে। ইস্ত্রিটা তো কিলোওয়াটে করা আছে, তাই আগে এইটাকে আমি কিলোওয়াটে করে নিই, তারপর ওটার সাথে আমি যোগ করে দেবো, ঠিক আছে। তো যা এটা কিলোওয়াট করলে কত আসবে দেখো, ওয়াট কত ওয়াট আসছে খেয়াল করে দেখো কত ওয়াট আসছে। এটা করলে আসবে 9900 ওয়াট, 9900 ওয়াট। 9900 ওয়াট মানে কত কিলোওয়াট, 1000 দিয়ে ভাগ করো, কত আসছে 9.9 কিলোওয়াট, ঠিক আছে। ইস্ত্রি বাদে করেছিলাম মনে আছে, ইস্ত্রিটা কিলোওয়াটে বলা আছে, ওটা বলছে 1.5 কিলোওয়াটের একটা ইস্ত্রি প্রতিদিন 15 মিনিট করে চালানো হচ্ছে, 1.5 কিলোওয়াট, 1.5 কিলোওয়াটের ইস্ত্রি 15, তাহলে ইস্ত্রির মোট কিলোওয়াট আওয়ার কত, 1.5 কিলোওয়াট আওয়ার, 1.5 কিলোওয়াট বলা আছে 15 মিনিট করে, 15 মিনিট, তাহলে 15 মিনিট মানে কত ঘন্টা, 15/7 ঘন্টা। এটা কিন্তু আমার কিলোওয়াটে বেরিয়ে আসছে, এটা কিলোওয়াট বলাই আছে, এটা ঘন্টা, কিলোওয়াট আওয়ার। তাহলে এটা দেখো কত আসছে, 1/4 আসছে, ঠিক আছে। তাহলে 1.5/4 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমাকে যোগ করতে হবে, কত হয় যোগ করলে দেখো। তো বন্ধুরা এটা হচ্ছে ডিভাইড করলে 0.375 কিলোওয়াট। এবার দেখো টোটাল কিলোওয়াট কত আসছে, আগে ইস্ত্রি বাদে এসেছিল, এটা ইস্ত্রিটাকে নিতে হবে, তো টোটাল মোট কত কিলোওয়াট আওয়ার আসছে 9.9, আর এটা অর্থাৎ মোট কিলোওয়াট আওয়ার is equal to 9.9 plus this one 0.37, যোগ করে দাও কত আসছে 10.275 আসবে, ওকে। তাহলে 10.275 কিলোওয়াট আওয়ার, বেশ, তাহলে মোট কিলোওয়াট আওয়ার বেরিয়ে গেল। এবারে অর্থাৎ এত ইউনিট,
এত ইউনিট বিল এসছে। বেশ, কত খরচ বিল, কত টাকা বিল? বিল আসবে 1 মাসে। এটা কত বেরিয়েছে? এটা একদিনে বেরিয়েছে তো, তাহলে 1 মাসে কত বিল আসবে? 10.275। এইটা তার সাথে 30টা গুণ করে দাও, ঠিক আছে? 30 গুণ করো, আর প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 6 টাকা করে। এক একটা ইউনিটের দাম 6 টাকা, মোট ইউনিট এটা, তাহলে 6 টাকা গুণ এটা যদি টোটাল গুণ করে দাও তাহলে তোমাদের চলে আসবে 1849, তাই তো? তো এটাকে তুমি যদি গুণ করে দাও তোমাদের অ্যান্সার আসবে, তো এই হচ্ছে আমাদের টোটাল এত টাকা বিল আসবে। দেখো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ধরনের প্রবলেমকে কি করে সলভ করতে হয়। প্রবলেম সলভ করতে হবে কি, টোটাল ওয়াট আওয়ারটা আগে বের করে নেবে, তারপর ওকে কিলোওয়াটে কনভার্ট করে নিতে হবে। আমি এই অঙ্কটা কেন আলাদা আলাদা করলাম সেটাও বলে দিই। ইস্ত্রিটা ছিল কিলোওয়াটে দেওয়া ছিল, আর বাকিগুলো ওয়াটে দেওয়া ছিল, তাহলে ওয়াটগুলো সব আগে যোগ করে নিলাম, করে ওটাকে কিলোওয়াট করার পর ইস্ত্রির সাথে যোগ করলাম, রাইট? তো এই ঘটনাটা এখানে ঘটিয়েছি আমি। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। তো আরেকটা অঙ্ক করা যাক। তো এটাও প্রান্তিকেরই অঙ্ক। এই অঙ্কটা 17 দাগের অঙ্ক, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের 17 দাগের, খুব ভালো অঙ্ক। বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত শক্তির পরিমাণ বিওটি এককে। বলছে 220 ভোল্ট মেন্সের সাথে আমি যুক্ত করে দিয়েছি কত? 440 ওহমের রোধকে, 440 ওহমের রোধকে যুক্ত করে দিয়েছি, এবং সেটা 10 ঘন্টার জন্য যুক্ত করেছি, 10 ঘন্টা, 10 আওয়ার, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে কত শক্তি, অর্থাৎ ইউনিট, কত ইউনিট খরচ হবে সেটা বার করতে হবে। তো এখানে ইজিলি আমি এটা বার করে দিতে পারি। এখানে দেখো ভোল্ট ওহম দেওয়া আছে, তাহলে পাওয়ার তো বেরিয়ে যাচ্ছে, পাওয়ার ওয়াটে বেরিয়ে যাচ্ছে। তো কত ওয়াট? পাওয়ার ইন ওয়াট, খুব সহজ, ভি স্কোয়ার বাই আর, এটা পাওয়ার, একটু আগে দেখিয়েছিলাম, দেখো পাওয়ার ক্ষমতা এইভাবে বার করতে হয়, ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে পাওয়ারটা আমার বেরিয়ে যাচ্ছে ওয়াটে। তো দেখা যাক কত ওয়াট আসছে। ভি স্কোয়ার 220 স্কোয়ার ইন্টু 220, ভি স্কোয়ার বাই 440। ওকে, তো এটা করলে কত আসবে বন্ধুরা? এই 2 1 0 110 ওয়াট, তাই তো? তো এটাকে আমি কি করব, ওয়াট বেরিয়ে গেছে, তো ওয়াট আওয়ার, কিলোওয়াট থেকে কত কিলোওয়াট? 110 ডিভাইড বাই 11, এটা কিলোওয়াট। এত কিলোওয়াট কতক্ষণ চলেছে? 10 ঘন্টা চলেছে। অতএব কত কিলোওয়াট আওয়ার আসছে? কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 110,000 ইন্টু 10। ওকে, 110 বাই 100, 110 বাই 100, 1.1 কিলোওয়াট আওয়ার, তার মানে এটা ইউনিট, এত ইউনিট বিল ওর এসেছে, রাইট? আশা করি বুঝতে পারলে। নেক্সট একটা মজাদার প্রশ্ন করেছে, সোজা কোশ্চেন, বলছে 1 বিওটি সমান কত ওয়াট আওয়ার? 1 বিওটি সমান তো তুমি জানো 1 কিলোওয়াট আওয়ার, তাই না? 1 বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার না? তাহলে 1 বিওটি সমান হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার, কিন্তু ওয়াট আওয়ার চেয়েছে, তাহলে 1 কিলো মানে কি? 1 কিলো মানে 1000, 1000 ওয়াট আওয়ার বসবে, সিম্পল একদম। যাই হোক, তো আশা করি তোমরা কি করে ক্যালকুলেশন, এটা কি করে মানে তড়িৎ খরচা ইউনিটে কি করে ক্যালকুলেশন করতে হয় এটা তুমি বুঝতে পারলে। তো এই সিম্পল ব্যাপার, একদমই কঠিন নয়। স্টুডেন্টস, এবার আমরা দেখে নিই কিছু বাড়িতে যে কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আমরা ব্যবহার করি, সেই অ্যাপ্লায়েন্সগুলো সম্পর্কে জেনে নিই, যেগুলো আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর নির্ভর করে গড়ে উঠেছে। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। তো স্টুডেন্টস, আশা করি আজকে পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল ক্লাস ছিল, এবং তোমরা খাতায় পুরোপুরি নোটটা নিয়েছো। এইখান থেকে মেনলি কি কোশ্চেন আসে জানো? মেনলি এখান থেকে কিন্তু প্রবলেমিক দেওয়া হয়, ছোট ছোট অঙ্ক এখান থেকে দেওয়া হয়, খুব বেশি থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে দেওয়া হয়। থিওরিটিক্যাল কোশ্চেন দিলেও ওইরকমই, যে 1 বিওটি বলতে কি বোঝো, এইরকম 1 বিওটি সমান কত ওয়াট আওয়ার, এই ধরনের কিছু প্রশ্ন, বা একটা বাল্ব দেওয়া আছে, বাল্বের রোধ দেওয়া আছে, বাল্বের ওই অ্যাক্রসে কত ভোল্টেজ দেওয়া আছে সেটা দেওয়া আছে, বুঝে বাল্বটা পাওয়ার কত, ঠিক আছে? বা একটা বাল্বের পাওয়ার বলে দেওয়া আছে, ভোল্টেজ বলে দেওয়া আছে, বলছি বাল্বটা রেজিস্ট্যান্স কত, সেটাও অঙ্ক দেয়। যেমন আমি বলেছি, ধরো একটা এরকম একটা বাল্ব বলে দেওয়া আছে, বলছে একটা বাল্ব
হুম, বাল্বটা 220 ভোল্টের জল এবং এর ওয়াট বলে দেওয়া আছে 100 ওয়াট। জিজ্ঞেস করে যে বাল্বটা রোধ করে, বাল্বটা রেজিস্ট্যান্স করে। তো দেখো পাওয়ার বলে দেওয়া আছে, পাওয়ার ইকুয়াল আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাই তো? এখানে খুব সিম্পলি আর ইকুয়াল টু কি আসছে, ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার কত, 220 ইন্টু 220 স্কোয়ার, কিন্তু পাওয়ার কত, পাওয়ার 100 ওয়াট। 22 ইন্টু 22 484, এটার ওহম ভ্যালু হলো 484, মানে এই ঘরটা রেজিস্ট্যান্স 484। এটাও তোমরা দেখে নিবে, চেক করে আমি করে দিলাম। তো এখান থেকে প্রবলেমই দেওয়া হয়, ছোট 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 প্রবলেম। আমি ক্লিপটা পড়তে ভুলে গেছি, তার মানে শব্দ নিশ্চয়ই একটু কমই গেল। আর আশা করি মোটামুটি আমি ফ্যান অফ করে রেখেছি, ভালো শুনতে পেয়েছি আশা করি। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের প্রবলেমস, এখান থেকে এরকমভাবে দেওয়া হয়। আশা করি এইসব প্রবলেম এই চ্যাপ্টার থেকে আসলে পরে তোমরা ঝরঝর ঝরঝর করে দিতে পারবে। ওকে, তো এই ক্লাসটা আমি এখানেই আজকে শেষ করছি, এটা পার্ট 1 গেল। তো এর পরের ক্লাসটায় আমরা শিখবো যে বাড়িতে যে আমরা অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করি, হিটিং ইফেক্টকে ইউজ করে যে অ্যাপ্লায়েন্সগুলো ইউজ হয়, যেমন ইস্ত্রি, বাল্ব, তারপরে ধরো তোমাদের হিটার, ফিউজ, এইগুলো সম্পর্কে আমরা জানবো। স্টুডেন্টস, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে নোটিফিকেশন মিস হয়ে যাবে। ওকে, তো আজকে এখানে শেষ করছি, বাই, তোমরা ভালো থেকো।